বিয়ের রাতে যে বর বউকে একা ফেলে রেখে পালিয়ে গিয়েছিল, সে স্বামীকেই আজ 4 বছর পর প্রথমবারের মতো নিজের সামনে দেখে থমকায় সোহা। ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখে ছেলেটার সাজ পোশাক। সোহা আগেও দেখেছে এই মানুষটাকে, তবে শুধু ছবিতেই। এমনকি বিয়ের দিনেও সে তার স্বামীর দিকে চোখ তুলে তাকায়নি লজ্জায়। আজ তাকাচ্ছে। পরনে ব্লেজার, তাও ব্লেজারের ভেতর শার্টের খোলা অংশটুকুতে উকি দিচ্ছে ফর্সা লোমহীন বুক। চেহারার দিকে তাকিয়ে বুঝতে পারল এই ছেলের জন্য এত মেয়ে পাগল হওয়ার কারণ। শুধু চেহারায় কি পাগল হওয়ার কারণ? এই ছেলের গলা আর কথাগুলোও তো দারুণ ছিল। যে কণ্ঠের সাথে তার বহুদিন আগে পরিচয় হয়েছিল, যে কণ্ঠ আর কণ্ঠ দ্বারা বলা কথাগুলো তাকে কাবু করেছিল বহুদিন আগে। আর তার দরুনই তো প্রথমে বিয়েটা নাকচ করলেও পরবর্তীতে সোহা রাজি হয়েছিল বিয়েটা করতে। কিন্তু কে জানতো তাকে দুর্বল করাটাও যে এই ছেলের একটা টোপ ছিল কেবল। সোহা ছোট্ট শ্বাস ফেলে স্বচ্ছ চোখ জোড়ায় তাকিয়ে বোধ হয় সোহা ওই মুহূর্তে পাগল পাগল অনুভূতির টের পাচ্ছে। কেন পাচ্ছে? সে তো এই মানুষটার জন্য ঘৃণা জমিয়েছিল, অথচ এতকাল এই পাড়ার মেয়েদের কাছে আর স্বচ্ছর কাজিনদের কাছে এই ছেলের রূপের প্রশংসা শুনতে শুনতে এতটাই অভ্যস্ত ছিল যে আজ নিজেও মনে মনে এই ছেলের রূপ দেখিয়ে বাহ বাহ দিল। কিন্তু মনের ঘৃণাটুকু তো মুছে ফেলবার নয়। তাই তো এতকাল পর স্বামীকে কাছে থেকে দেখেও এক প্রকার এড়িয়েই চলে যেতে লাগলো সে। অথচ পুরোপুরি এড়িয়ে যেতে না যেতেই দেখতে পেল সুন্দরী এক মেয়েকেও, সাথে 2জন ছেলেও। মেয়েটা স্বচ্ছর হাত জড়িয়েই এক প্রকার ঠোঁট বাঁকিয়ে বলে উঠল, স্বচ্ছ, মনে হচ্ছে তোর বাবা মা আজ বাসায় নেই। আমরা বরং আজকের দিনটা তোর ফ্ল্যাটেই কাটাতে পারি, বল। সোহা নীরবে মেয়েটার হাত ধরা দেখ, গা জ্বলে উঠল যেন। নিজে গিয়ে মেয়েটার গালে চর বসাতে মন চাইল, অথচ পারল না। স্বচ্ছ ততক্ষণে তাকালো মেয়েটার দিকে, হাত ছাড়িয়ে বিরক্ত সুরে বলল, ফ্ল্যাটে কাটালে আমি কষ্ট করে নিজের বাসায় আসলাম কেন? বাসায় এসেছি যখন বাসাতেই থাকবো। ওই মেয়েকে সায়স্তা করতে তো হবেই আমার। মেয়েটার সঙ্গে সঙ্গেই বলল, কে? তোর খ্যাত বউটা? যদি এতদিন পর হাজব্যান্ডকে দেখে আবেগে আপ্লুত হয়ে তোকে জড়িয়ে টড়িয়ে ধরে দোস্ত, তুই কি করবি তখন? সুহার মেজাজ চিরচির করলো। সে খ্যাত? তাকে খ্যাত বলল এই মেয়ে? সোহা দাঁতে দাঁত চিবিয়ে শুনল কেবল। সিঁড়ি পেরিয়ে যেতে যেতে স্বচ্ছ বলল, গর্ধব, তোকে এনেছি কি করতে তাহলে? সোহা বুঝলো স্বচ্ছ কথাটা ওই মেয়েটাকে বলেছে, এবং কেন এনেছে তাও বুঝলো। তবে নিজ স্বামীর সাথে এহেন সুন্দরী নারীর কথোপকথন তার সহ্য হলো না। রাগে নাক ফুলে উঠল। আরেকবার তাকিয়ে দেখল মেয়েটাকে। ইচ্ছে হলো ঘাড় মোটকে দিতে, অথচ কিছুই করলো না ও। সুন্দরভাবে নজর সরিয়ে সিঁড়ি পেরিয়ে যেতে লাগলো। আর ঠিক তখনই স্বচ্ছ তাকে উদ্দেশ্য করে বলে উঠল, এই যে মিস, শুনছেন? এই বাসায় কেউ নেই আজ। তালা দেওয়া কেন বলতে পারেন? সোহার রাগে দাঁত কিরমির করছিল। একটু হলেই যেন স্বচ্ছকে সে রাগে ঝলসে দেবে, অথচ সোহা সে রাগের ছিটেফোঁটাও প্রকাশ না করে শান্ত হয়ে দাঁড়ালো। ব্রু কুচকে ঘাড় ঘুরিয়ে স্বচ্ছর দিকে তাকালো পাশের ছেলে মেয়েগুলোর দিকেও। পর মুহূর্তে টান টান সুরে উত্তর দিল, না, এ বাসার পুত্রবধূকে আজ দেখতে আসছে তো ছেলেপক্ষ, তাই সবাই রেস্টুরেন্টে গিয়েছে, ওখানেই দেখাদেখি হবে। বোঝেনই তো, আশপাশে পাড়া প্রতিবেশী যদি পাত্রপক্ষের কান ভাঙায়, সে কারণেই। স্বচ্ছর টনক নড়ল। পুত্রবধূ? তার নিজেরই বউ? এই কারণেই মেয়েটা তাকে শেষ 2 সপ্তাহ জ্বালাচ্ছে কল করে করে, ডিভোর্সের হুঁশিয়ারি দিচ্ছিল। স্বচ্ছ বিস্ময় নিয়ে বলল, এই বাসার পুত্রবধূ মানে? কোন পুত্রবধূ? সোহা উত্তর দিল, একটাই তো পুত্রবধূ এই বাসার, জানেন না? ছেলে তো একটা অকর্মা, তাই ছেলের বাবা মা ভাবলো ছেলের বউর নতুন করে আরেকটা বিয়ে দিক। স্বচ্ছর পাশে দাঁড়িয়ে থাকা বন্ধুটাও বিস্ময় নিয়ে বলল, কত বড় সাহস মেয়েটার, দেখেছিস কত বড় সাহস? আমার এত সুন্দর বন্ধুকে ভুলে ওই মেয়ে নতুন সংসার বাধার স্বপ্ন দেখছে, ছলনাময়ী। স্বচ্ছর অপর বন্ধু স্বচ্ছর কাঁধে হাত দিয়ে দাঁড়ালো, চাপা হেসে বলল, বন্ধু, পাখি তো ফুরুত হয়ে যাচ্ছে। এই তোর বোর ভালোবাসা? আমরা ভাবলাম তোর বউ তোকে ভালোবেসে গলায় ঝুলে পড়বে, আর এখন দেখি বউ নিজেই তোকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তুত। স্বচ্ছ বন্ধুদের সামনে এহেন অপমান মেনে নিতে পারল না। দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠল, মেয়ের গাল লাল করে দিব ওই মেয়ের। আমায় না জানিয়ে বিয়ে করার শখই বা জাগলো কি করে ওই মেয়ের? ভাগ্যিস এতকাল কোনো এক গোপন গুপ্তচরের কাছে বোর এসব অবাধ্যকতার খবর পেতাম। এখন তো দেখছি সত্যি মেয়েটা অবাধ্য হয়ে গেছে। সোহা মনে মনে হাসে। গোপন গুপ্তচরটাও যে সে নিজেই, এটা ভেবে পেট ফেটে হাসি পায়, অথচ সামনাসামনি হাসে না। কৌতূহল দেখিয়ে জিজ্ঞেস করলো, আপনার বউ নাকি ভাই? বাধ্যগত বউ ছিল আপনার? বাধ্যগত বউ ছিল না, তবে আমার জন্য পাগল ছিল ওই মেয়ে। 1 ঘন্টা কথা না হলেও পাগল পাগল ব্যবহার করত।
সত্যিই তো সোহা পাগল পাগল আচরণ করত। বিয়ের আগে একটা মাস সময় দিয়েছিল কেবল স্বচ্ছ, আর তাতে সোহা গলে জল হয়ে গিয়েছিল। নতুন নতুন প্রেমে পড়ে সে কী পাগলামি! অথচ দুঃখের বিষয় হলো তাদের সরাসরি একটা বারও দেখা হয়নি। প্রথমে তো সোহাই বিয়েটা নাকচ করে ছেলের মুখ দেখতে চায়নি। পরবর্তীতে স্বচ্ছ ইগো নিয়ে মেয়েকে দেখেনি, শুধু একটা চ্যালেঞ্জ নিয়েছিল যে মেয়েকে সে তার প্রেমে পাগল করে ছাড়বেই। অবশেষে পাগল করেছিল, বিয়েও করলো। তারপর সে নিজেই ছেড়ে দিয়ে বদলা নিল মেয়েটার উপর। সোহা ভেবে দুঃখ পেল, কঠিন সুরে বলল, কি করে বুঝলেন যে পাগল ছিল? স্বচ্ছ হেসে উত্তর দিল, কারণ আমি পাগল বানিয়েছিলাম তাকে। এখন বলুন, আমার বাসার সবাই কোথায় তা জানেন? জানলে ফটাফট বলুন। সোহার মেজাজ খারাপ। তার উপর স্বচ্ছ রেহেন প্রশ্ন পছন্দ হলো না। রোর সুরে বলল, এ বাসায় কে কখন থাকবে তা জানার দায়িত্ব নিশ্চয়ই আমি নিয়ে রাখিনি। বলুন, বাসায় কেউ আছে নাকি নেই না জেনে কোথায় থেকে টপকে এসেছেন যখন আগে থেকে বলে আসেননি কেন? দ্বিতীয় কথা, কারো কাছে কিছু জিজ্ঞেস করলে সুন্দরভাবে জিজ্ঞেস করবেন। এমন উত্তর পেয়ে স্বচ্ছর মুখটা বোধহয় চুপসে গেল। সোহার দিকে চেয়ে সরু চোখে চাইল এইবারে। মেয়েটাকে আগে কখনো দেখেছে বলে মনে পড়ছে না তার। মনে মনে ভেবেই নিল যে হয়তো বাসার ভাড়াটিয়া হবে এই মেয়েটা। এবারে সুন্দরভাবেই বলল, আমি এই বাসার মালিকের ছেলে। আপনি কি জানেন ওনারা কোথায় গেছেন? সোহা আগের মতোই মেজাজ খারাপ দেখিয়ে বলল, বাসার মালিকের ছেলে বললে কি আমি আপনাকে আলাদা সম্মান করব ভাবছেন? স্বচ্ছ ভদ্রতা দেখিয়েও যখন ভদ্র উত্তর পেল না, তখনই বিরক্ত হয়ে বলে উঠল, না করলে আপনাকে বাসা থেকে বের করে দিব বেয়াদব মেয়ে। সোহা ভয় পাওয়ার ভান ধরে বলল, বের করে দিবেন? বাবা, ভয় পেলাম আমি। স্বচ্ছ দাঁতে দাঁত চেপে প্রশ্ন ছুড়ল, কি মনে হচ্ছে বের করতে পারবো না আপনাকে? আপনি বের করে দিলেই বা আমি বের হয়ে যাব কেন? টাকা দিয়ে আছি, এমনিতেও আর থাকছি না ভাই। আজ এরা প্যাচাল বাদ দিন। কথাগুলো বলে মুখ কেমন করে নিচে নেমে গেল সোহা। স্বচ্ছ আর ওর বন্ধুরা চেয়ে থাকলো কেবল বোকার মতো। স্বচ্ছ তো বিড়বিড় করে বলল, এই মেয়ে নির্ঘাত আমার বউয়ের থেকে ট্রেনিংপ্রাপ্ত বেয়াদব। স্বচ্ছর পাশের বন্ধুটা তখন হেসে বলল, কিন্তু মেয়েটা সুন্দর দোস্ত, প্রপোজ করলে দোষ হবে না নিশ্চয়ই। ছেলেটা কথাটা বলার পরপরই স্বচ্ছর পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটা এবারে বলে উঠল, কাকে প্রপোজ করবি? ওই মেয়েরে? সমস্যা কি করলে? তোরে তো আর তোর আব্বাই আমার সাথে বিয়ে টিয়ে দিবে না, তাই না? তার চেয়ে অন্য একটা জুটিয়ে নেওয়াই ভালো। উত্তরটুকু দিয়েও ছেলেটা ফ্যালফ্যাল করে তাকায় মেয়েটার দিকে। মেয়েটা নিধি। বাকি দুইজন ছেলে হলো আবির আর সাদাফ, তিনজনই স্বচ্ছর বন্ধু। স্বচ্ছ কেমন করে তাকাতেই নিধি খেপে তাকালো সাদাফের দিকে, বলল, আবার বল। সাদাফ এই পর্যায়ে বিড়বিড় করেই বলল, কিছু না, চল স্বচ্ছর বউকেই খুঁজি আপাতত। স্বচ্ছ হতাশ। সে এসেছিল মেয়েটাকে শায়েস্তা করতে, আবারও নিজের প্রেমে হাবুডুবু খাইয়ে মেয়েটাকে গোল দিতে। অথচ এখানে এসেই শুনছে মেয়ে ফুরুত হয়ে যাচ্ছে তার খাঁচা থেকে। স্বচ্ছ ঠোঁট ফুটিয়ে শ্বাস ফেলেই একটা নাম্বারে মেসেজ করলো। পরপরে ওই নাম্বার থেকে কল এলো। স্বচ্ছ কল তুলল। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো, এটা কি আপনার বাংলাদেশি সিম নাকি মিস্টার অস্বচ্ছ? যাই হোক, আমার টানে অবশেষে দেশে এসে পড়লেন দেখে খুশি হলাম। বিয়েতেও এবারে চলে আসবেন? স্বচ্ছ চাপা রাগ হলো। কেন জানি না মেয়েটাকে এখন কষে থাপ্পড় দিতে পারলে শান্তি লাগতো তার। তবুও টান টান সরে শীতল রাগ দেখিয়ে বলে উঠল, স্বচ্ছর দিকে সব মেয়ে আগ্রহ নিয়ে ঝুঁকে সুহাসিনী। অনাগ্রহ দেখানোর সাহস দেখায়নি এ পর্যন্ত কেউ। সেই জায়গায় তুমি আমার বউ হয়ে অন্য কাউতে ঝুঁকবে? আমার এই অপমান আমি চুপচাপ মেনে নেব ভাবলে কি করে সুহাসিনী? সোহা তার ছেলের হাসি হাসে, ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে, খুব অহংকার না নিজের সৌন্দর্যের? আমি কিন্তু আগেও আপনার সৌন্দর্য প্রেমে পড়িনি অস্বচ্ছ সাহেব, আপনার কণ্ঠের আর কথার প্রেমে পড়েছিলাম। স্বচ্ছ বাঁকা হেসে শুধায়, এবারে সৌন্দর্যের প্রেমেও পড়বে। আপাত মস্তক সব কিছুরই প্রেমে পড়বে, এমনভাবে প্রেমে পড়বে যে আমার ছাড়া আর কিছুই বুঝবে না সুহাসিনী। সোহা হাসে, উত্তরে বলে, সোহা নিজের অপমানের শোধ নিজে নিতে পারে মিস্টার অস্বচ্ছ। সৌন্দর্য দেখে এগোলো যাব? অতটাও হ্যাংলা ভাববেন না আমাকে, তাহলে দেখবেন নিজের জালে নিজেই ফেসে যাবেন। প্রতিশোধ বশত একটা মেয়েকে বিয়ে করে তারপর তাকে একা ফেলে চলে যাওয়াটা মেয়েটার জন্য কতটা অপমানজনক তা স্বচ্ছ আজও বুঝিয়ে উঠতে পারেনি। বরাবরই একটা বাউন্ডুলি ছেলে স্বচ্ছ, নিজের মর্জি মতো চলে এসেছে সবসময়। সে বাউন্ডুলি স্বচ্ছ নিজের বিয়ে করা বউকে যেখানে কোনোদিন দেখিয়েনি, সেখানে না দেখে না চিনে সে না দেখা বউকে খুঁজে বের করতে ব্যস্ত হয়ে পড়বে, এই প্রত্যাশা করাটাই বোধহয় ভুল। স্বচ্ছ নিজের অদেখা বইয়ের উপর একটা চাপার রাগ দমিয়ে রেখেই ছাদে গিয়ে দাঁড়ালো। সাথে সাথে আসলো নিধি, সাদাফ আর আবির। বসার মতো তেমন কিছু না পেয়ে ছাদে দড়িতে শুকোতে দেওয়া একটা বিছানার চাদর টেনে নিল। অথচ বিছানা চাদরের মালিককে দাদাদের কেউ জানে না।
অজানা মালিকের সেই বিছানার চাদর নিয়ে অনুমতি না নিয়ে ছাদের খসখসে ফ্লোরে বিছিয়ে নিল চারজনে। তারপর বসে পড়ে সেইভাবে বিশ্রাম করলো অনেকটাক্ষণ। অবশেষে দুপুর হতেই খিদের জ্বালায় খাবার অর্ডার করলো চারজনে মিলে। খাবার আধা ঘন্টার মধ্যে চলেও আসলো। তারপর খাওয়া শেষে নিধি ছাদ দেখতে দেখতেই চুইংগাম চিবিয়ে বলল, বাহ বাহ, তোদের ছাদখানা দেখছি ফুলে ফুলে ঝকাঝকা করছে দোস্ত। তোর বউয়ের বিয়ের ফুল বোধহয় এখান থেকেই কালেক্ট করা হয়ে যাবে বল। বলতে বলতে ছাদে লাগানো কালো গোলাপ গাছটা থেকে 3টা ফুল ছিল নিধি। ফুলগুলো দেখতে দারুণ লাগছিল। পরপর সেগুলোকে কানে গুজে নিল নিধি। স্বচ্ছর ইচ্ছে হলো নিধির মুখটা এক চরে ভোঁতা বানিয়ে দিতে। খাবারের শেষ গ্রাসটা চিবিয়ে চিবিয়ে বলল, ভাবছি তোর আর সাদাফের বাসরের ফুলগুলো এখান থেকেই কালেক্ট করব। সুন্দর হবে না বল? নিধি মুখ ভেঙে বলল, কি আশ্চর্য, এমনভাবে রেগে যাচ্ছিস কেন? খারাপ কিছু তো বলিনি বল। স্বচ্ছ তখন খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়েছে। ছাদে মেলে দেওয়া কাপড়গুলো থেকে সাদা রঙের একটা ওড়না টেনে নিয়ে নিজের হাতটা মুছল আয়েশ করে। আর ঠিক তার পর মুহূর্তে কেউ এসে ওড়নাটা ছোঁ মেরে টেনে নিল। তেজ নিয়ে তার সামনে বলে উঠল, কি আশ্চর্য, বাসার মালিক বলে কি যার তার কাপড় চোপড়কে নিজের হাত মোছার সামগ্রী বানাবেন ভাই? কি করলেন দেখেন তো, সাদা ওড়নাটা আমার। স্বচ্ছ প্রথম দফায় চুপ থাকলো। নিজের অজান্তে ভুলটা করে বসেছে সে। ওড়নাটা কার ছিল সেটাও তো সে জানত না। তবে এই মুহূর্তে বেয়াদব মেয়ের ওড়নায় হাতের হলুদ হলুদ ছাপ দেখতে খারাপ লাগছে না তার, বরং আনন্দ হচ্ছে। ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আপনি যে তখন বেয়াদবি করলেন এর জন্য এটাই প্রাপ্য। কাজটা আমি অজান্তে করলেও এটা আপনার ওড়না শুনে এখন খুশি লাগছে। সোহা এই পর্যায়ে খ্যাপা বাঘিনীর মতো তাকালো যেন একটু হলে গিলে ফেলবে স্বচ্ছকে। রাগে নাক ফুলে উঠেছে মেয়েটার। রাগে কাঁপতে কাঁপতে বলে উঠল, ওটা আমার পছন্দের ওড়না ছিল, আপনাকে আমার ইচ্ছে করছে ছাদ থেকে ফেলে দিতে এখন। স্বচ্ছ ঠিক সোহার মতো করে রাগ দেখালো না, তবে হেসে হেসেই বলল, আমারও ইচ্ছে হচ্ছে, এদিকে আসুন, কোলে তুলে ছাদ থেকে ফেলে দিই আপনাকে। সোহা দ্বিগুণ তেতে গেল। হাত দিয়ে ঘুষি দেখিয়ে বলে উঠল, এতই সহজ, মেরে মুখ ভেঙে দেব। স্বচ্ছ এবারেও হাসে। দেখতে পাতলা চিকন এইটুকু মেয়ে কিনা তার মুখ ভেঙে দিবে? হেসেই শুধালো, তাই নাকি? শক্তিতে পারবেন আমার সাথে? অতটাও দুর্বল ভাবার কারণ নেই। ক্যারাটে পারি, ক্যারাটে। কথাটা বলে স্বচ্ছর মুখের দিকে ধারালো দৃষ্টিতে তাকিয়ে সজোরে ঘুষি বসালো স্বচ্ছর পেটে। ভ্রু নাচিয়ে বলে উঠল, এবার বলুন ঘুষিটা কেমন ছিল? স্বচ্ছ না তো ব্যথায় নাক মুখ কুচকালো, না তো ব্যথায় পেট চেপে ধরল। উল্টো সোহার কথা শুনে পেট ফাটা হাসিতে ফেটে পড়ল। সোহা তাকিয়ে দেখে, একটা ছেলে এতটা সুন্দর হাসি কেন? নাকি তার কাছে এতটা সুন্দর বোধ হচ্ছে? সোহার বুক চিনচিন করে। বুকের ভিতর হৃদস্পন্দন আন্দোলিত হয়ে শুধায়, ছেলেটা মারাত্মক হাসে। সাথে দৃশ্যমান ছেলেটার টেরাবাঁকা ঝকঝকে সাদা দাঁতগুলো। সোহার বুকে হৃদস্পন্দন বাড়ছে। সামান্য একটা ছেলে তাকে তার সৌন্দর্য দিয়ে কাবু করে ফেলছে। নিজের এহেন অবনতি আর দুর্বলতা দেখে নিজেরই ঘৃণা হলো। পর মুহূর্তে দাঁত মুখ শক্ত করে নজর সরাতেই কানে এলো স্বচ্ছর হাস্যোজ্জ্বল স্বর, এই পাট কাটি ঘুষিতে আমি ভয় পেয়ে যাব মিস? যাই হোক, আপনার ক্যারাটে দেখে আমি বিস্মিত মিস। ক্যারাটে পারা ম্যাম। সোয়া আবারও রাগি চাহনিতে চাইল। হাত চালিয়ে স্বচ্ছর মুখ বরাবর একটা ঘুষি দিতে চাইতেই স্বচ্ছ সরে গেল। চাপা হেসে বলে উঠল, থাক থাক, নিজের এনার্জি খরচ করবেন না ফোঁস করে। আপনি মেয়ে, আমি তো আর মারামারিতেই আপনার সাথে লাগতে যাব না বলুন। তার চেয়ে মনে মনে নিজেকে বিজয়ী ধরে সুখী হন। সোহা ফোঁস করছে তখনও। রাগে নাক ফুলিয়ে নিয়ে স্বচ্ছর দিক থেকে নজর সরাতে চোখে পড়ল নিধির কানে গোজা 3-3টে কালো গোলাপ। সোহার চোখ মুহূর্তেই গেল কালো গোলাপ গাছটায়। তার নিজের গাছ। অনুমতি না নিয়ে ফুল ছেড়াতে মেজাজ আরেক দফা খারাপ হলো। নিধির দিকে তেজ নিয়ে চেয়ে থেকে একদম নিধির সামনে গিয়ে দাঁড়ালো। কানে গুঁজে থাকা 3-3টা গোলাপই এক টানে নিজের হাতে নিয়ে বলে উঠল, এই যে হাসতে হাসতে পেটে পড়া পাগলের প্রেমিকা, আমার গাছের ফুল ছিঁড়েছেন কেন? কয়টা ছিঁড়েছেন? ছেঁড়ার আগে অনুমতি নিয়েছেন? আচমকা নিধি এই মেয়ের কোল দেখে ভরকে গেল। মনে মনে সোহাকে ভয়ও পেল সে। না জানি তাকেও স্বচ্ছের মতো করে খুশি বসিয়ে দেয় যদি। নিধি শুকনো ঢোক গেল। অনুমতি যে নেয়নি তা না বলে উল্টো বলে বসলো, আমি ছিঁড়িনি তো, স্বচ্ছ ছিঁড়ে দিয়েছে আমায়। এটা ওর নিজের বাসা না, তাই ও নিজেই ছিঁড়ে কানে গুঁজে দিয়েছে আমায়। সোহার মেজাজ চরম লেভেলে পৌঁছানোর জন্য বোধহয় এই কয়েকটা কথাই যথেষ্ট। স্বচ্ছর দিকে খ্যাপা বাঘিনীর মতো এক নজর তাকিয়ে পরবর্তীতে আবার তাকালো নিধির দিকে। টান টান সুরে বলে উঠল, বাসা ওনার হলো, ফুল তো ওনার না। ফুল যেহেতু ছিঁড়েছেন, ফুলের দাম দিন আপু, না হলে ফুল আবার গাছে জোড়া লাগিয়ে দিন। নিধি এবারে অসহায় সরেই বলল, কি করে লাগাবো? ছিঁড়ে ফেলে লাগানো যায় নাকি? তাহলে টাকা পরিশোধ করুন, পার পিস 50 টাকা। স্বচ্ছ এগিয়ে এলো।
কচকচে একটা নোট সোহার দিকে এগিয়ে দিয়ে বলে উঠল, 3টা ফুল ছেঁড়া হয়েছে, 1000 টাকা দিলাম, আশা করি স্যাটিসফাইড আপনি? সচ্চে ভাবলে এই মেয়ে টাকা পেয়ে খুশি হয়ে ভোও দৌড় দিবে, অথচ হলো না। উল্টো টাকা না নিয়ে বলল, না, খুচরোই 150 টাকা দেবেন, এখানে আপনার বড়লোকিপনা দেখতে দাঁড়িয়ে নেই ভাই। সাদাপের এবারে হাসি আসলো বন্ধুরেহেন অপমান আর সোহার হাবভাব দেখে। সচ্চের কানে ফিসফিসিয়ে বলে উঠল, কি বেয়াদব মেয়ে দোস্ত, তোর একটু সম্মান দিচ্ছে না দেখ। সাদাব কথাটা কানে কানে বললেও ঠিক কানে কানে কথাটা আবদ্ধ থাকলো না, এসে গেল সোহার কানেও। সোহা কটমট করে সাদাবের দিকে তাকাতে সাদাব ভয় আমতা আমতা করে বলে উঠল, শুনুন, আমার কাছে খুচরো আছে, দিচ্ছি, দাঁড়ান। কথাটুকু বলেই মুহূর্তেই 150 টাকা এগিয়ে দিয়ে বলল, নিন, 150 টাকায় আছে। সাদাব এগিয়ে দিল টাকাটা। সোহা নিল, হুঁশিয়ারি দিয়ে বলে গেল, গুড, নেক্সট বার আমার গাছে হাত দিলেও হাত কেটে ফেলবো, মাইন্ড ইট। কথাটুকু বলেই চলে যেতে নিচ্ছিল সোহা। নিধি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, দোস্ত, টাকা নিল, ফুলগুলো দিল না তো? স্বচ্ছ গুরুত্ব না দিয়ে বলল, ওই ফুল এতটা প্রয়োজনীয় না, বাদ দে। সোহা শুনল। পা ঘুরিয়ে এসে স্বচ্ছদের সামনে দাঁড়িয়ে নিজের ওড়নার সাথে সাথে মেঝে থেকে বিছানা চাদরটাও আঁকড়ে নিল। অপর হাতে ফুলগুলো এগিয়ে সাদাবকে, নিধিকে আর আবিরকে একটা করে গোলাপ দিয়ে বলল, আপনাদের ফুল নিন, টাকাগুলো ফুলের বিনিময়ে নেয়নি, ফুল ছেঁড়ার বিনিময়ে জরিমানা নিয়েছি আপু, আর ফুলগুলো ফ্রিতেই দিলাম। আর হ্যাঁ, ওড়না বিছানা চাদর ময়লা করার শোধ তুলে রাখলাম, সুযোগ বুঝে নিয়ে নিব। কথাগুলো টান টান সুরে বলে সোহা চলে গেল। আবির কালো গোলাপটার দিকে চেয়ে থেকে মিনমিন সুরে বলল, দোস্ত, কি ডাকাত মেয়ে রে, এই মেয়ে কোন বাপের মেয়ে, কোথায় থেকে উদয় হলো, বাপরে বাপ। পর মুহূর্তে আবার বলল, তবে ভালো আছে, কি সুন্দর গোলাপ দিয়ে গেল আমাদের, শুধু স্বচ্ছকেই দিল না। একটু আগে অবধি দেখলাম স্বচ্ছর বউ অবহেলা করছে স্বচ্ছকে, এখন দেখছি অন্য মেয়েরাও স্বচ্ছকে পাত্তা দিচ্ছে না। কাহিনী কি মামা, তো সৌন্দর্য কমে যাচ্ছে নাকি বলতো? স্বচ্ছ আবিরের কথাটা পাত্তা না দিয়ে বিড়বিড়িয়ে বলল, পড়ে আছে এক ঝামেলায়, যোগ হয়েছে আরেক ঝামেলা। এই মেয়ের বিষয় পড়ে, আগে বাসার লোক আর আমার না দেখা বউ কবে আসবে তা ভাবি। বিকাল অবধি সময়টা স্বচ্ছের ছাদেই কাটল। তারপর যখন শীতল হাওয়ায় চোখ বুজে বুজে আসবে ঠিক তখনই ছাদে এলো পিনপিনে শরীরের অষ্টাদশী এক মেয়ে। সাদাব সেই মেয়েকে দেখে স্বচ্ছকে ঠেলে দিল, ইশারা বুঝালো ওই মেয়েকে। অথচ তার আগে এই মেয়েটা তাদের দিকে ঝুঁকে স্বচ্ছকে বলে উঠল, ভাইয়া, কতক্ষণ হলো এসেছিস? ভাগ্যিস ভাবি বলল তুমি এসেছো, না হলে তো তোমায় আরও অপেক্ষা করতে হতো। স্বচ্ছ ভালোভাবে তাকালো। মেয়েটা তার ছোট বোন সিয়া। এত বছরে 2 বার দেখেছে সে বোনকে, তাও বোনের জন্মদিনে লুকিয়ে উইশ করেছিল বলে। স্বচ্ছ ছোট বোনকে দেখে আনন্দে উচ্ছ্বাসিত হবে নাকি দুঃখে কপাল চাপড়াবে বুঝে উঠল না। বলল, তোর ভাবি বলেছে? বাহ বাহ, কবে থেকে এত ভালো হলো তোর ভাবি? সিয়া ভাবির পক্ষ নিয়ে বলে উঠল, ভাবি খারাপই বা কবে ছিল ভাইয়া? তুমি তো রেখে চলে গেলে ভাবিকে। স্বচ্ছ মানল না, অদৃশ্য রাগ নিয়ে বলল, বিয়েতে প্রথম দফায় অপমান করেছিল তোর ভাবি, এক মুহূর্তেই বিয়েটা নাকচ করে দিয়ে সবার সামনে আমার সম্মানের 12টা বাজিয়ে দিয়েছিল ওই মেয়ে। সে জন্য তুমিও তো ভাবির সম্মানের 12টা বাজালে, তাই না? শোধবোধ তো হয়েই গেল বলো। হয়নি, ওই মেয়ে এখনও তাড়ামি করে, বেশি ভাব দেখায়, এত ভাব পছন্দ হচ্ছে না আমার। সিয়া হতাশ হয়ে বলে, তোমার পছন্দ হয়ে কি হবে? ভাবি তো অন্য কারোর বউ হয়ে যাবে, তাই না? তুমি কেবল এখন ডিভোর্সটা দিবে। স্বচ্ছ তিরিং করে উঠে দাঁড়ালো, বলল, বললেই হলো, তাহলে কি করবে? ওই মেয়ে যাতে সব অ্যাটিটিউড ড্রেনে ফেলে আমার প্রেমে ডুবে মরে সেই ব্যবস্থা করব, কৌশলে। সিয়া সরু শ্বাস টেনে বলে, তারপর আবার ছেড়ে যাবে? স্বচ্ছ রাগে না বোনের উপর। তবে ফোন বের করে কতগুলো হাত ধরাধরি এই সেই ছবি দেখালো, যেগুলিতে হাতের মালিকদের না দেখা গেলেও বোঝা যাচ্ছে একটা মেয়ের হাত, একটা ছেলের হাত। দেখিয়ে বলল, দেখ, তোর অতি ভালো ভাবির কাজ কারবার। গত 2 মাস যাবৎ কোন ছেলের হাত ধরে ধরে ছবি পাঠিয়েছে আমায়, কোন ছেলের থেকে ফুলও নিয়েছে, কোন ছেলের সাথে ডেটে গিয়ে কফি খাচ্ছে, সব ছবি পাঠিয়েছে। এসব করে জ্বালানোর মানে কি বল? নিশ্চয়ই ভাবি তোমাকে ভুলে অন্য কারোর প্রেমে পড়েছে, এটা বোঝাচ্ছে। স্বচ্ছ রাগ হয়ে ফুঁসে উঠল, ডিভোর্স দিবে বলেছে ওই মেয়ে আমাকে, সাহস কত? সিয়া বলে, খারাপ কি? তুমি তো আর সংসার করার জন্য বিয়েটা করনি তখন, তাই না? তাই বলে আমায় প্রত্যাখ্যান করবে, এত সাহস? সিয়া ভাইয়ের পক্ষ নিল না, বরং উত্তরে বলল, অতটাও সাহস দেখায়নি ভাইয়া, নেহাতেই তুমি মানতে পারছো না বিষয়টা, তাই। এখন বাসায় চলো, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। স্বচ্ছ কৌতূহল নিয়ে বলল, বাসায় কি ওই মেয়েও আছে? থাকলাম এক্ষুনি গিয়ে ওই মেয়ের গালে চর বসাবো আর ওর সাহসের তারিফ জানাবো। ভাবি তো আমাদের সাথে একসাথে থাকে না ভাইয়া, তাহলে কোথায় পাবো ওই মেয়েকে আমি?
সিয়া মনে মনে হাসল। আজ তার ভাই ভাবির সম্পর্কটা অন্যরকম থাকলে সে সব চাইতে বেশি খুশি হতো। বলল, ভাবির যখন ইচ্ছে হবে নিজেই তোমার সামনে আসবে ভাইয়া, এখন বাসায় চলো। কথাটুকু বলি আবার স্বচ্ছর বন্ধুদের উদ্দেশ্যে শুধালো, আর এই যে ভাইয়ার অপদার্থ বন্ধুরা, আপনারাও চলুন। কথাটুকু বলেই সিয়া পা বাড়ালো, পিছু বাকি চারজনও পা বাড়ালো। আবির ফিসফিস করে বলল, তোর বোন আমাদের অপদার্থ বলল দোস্ত? এইটুকুন মেয়ে আমাদের অপদার্থ বলল? সিয়া শুনল না, পিছু ফিরে আবিরের দিকে চেয়ে বলল, আছেন তো অপদার্থের মতো। কি বলবো আর বলুন, পদার্থ হলে তো বন্ধুকে এতদিন একটু হলো বোঝাতেন, তাই না? বয়সে নিজেদের চাইতে এত ছোট মেয়ের থেকে এমন অপমানজনিত কথা শুনে মুখ চুপসে গেল আবিরের। স্বচ্ছকে বিড়বিড়িয়ে বলে, তোর জন্য আমাদের অপদার্থ বলল শালা। রাত প্রায় 2টো। স্বচ্ছ ঘুমায়নি তখনও। নিজের বাকি 2জন বন্ধুকে বেঘরে ঘুমোতে দেখে বেলকনিতে গেল সে। একটা সিগারেটে আগুন ধরিয়ে ঠোঁটে গুজতে নিতেই কানে এলো মেয়েলি মিহি সুরে গান, সাথে গিটারের সুর। স্বচ্ছর কেন জানি না সিগারেটের নেশার থেকেও মেয়েলি কণ্ঠে সে গানটা শুনতে ভাল লাগলো। স্বচ্ছ চোখ বুজে শুনল গানটা। নিজের চোখের সামনেই নিজের বউয়ের হাতে চকচক সোনার আংটি পরাচ্ছে পাত্রপক্ষ। এহেন দৃশ্য দেখে স্বচ্ছর দাঁত কিরমির করলো। কয়েক পা এগিয়েই লম্বা ঘোমটা টেনে বসে থাকা মেয়েটাকে টেনে দাঁড় করালো। হাত থেকে সোনার আংটিটা ছুঁড়ে ফেলতে নিয়েই বাবা মার উদ্দেশ্যে বলে উঠল, বউটা কার আব্বু? স্বচ্ছর বাবা ছেলের এমন রূপ আশা না করলেও মনে মনে এমন কিছু হবে ভাবছিল বোধ হয়। ছেলের এহেন কাণ্ড দেখে হাসি এলো তার, তবুও বলল, বউটা তোমারই। এমন করে আমি বলতে পারছি না স্বচ্ছ, কারণ তুমি তো আর তাকে বউর কোনো মর্যাদা দাওনি, তাই না? কেবল বিয়েটাই করেছিলে। স্বচ্ছ রেগে আছে, ফর্সা মুখটা লাল হয়ে গেছে। অতিরিক্ত রাগের দরুন ফর্সা খাড়া নাকটার অগ্রভাগ্য লাল ঠেকছে। হিস হিস করতে করতে বলল, সে যাই হোক, বিয়েটা যেহেতু হয়েছে বউটাও নিশ্চয়ই আমারই। আর সে বউকে আমাকে না জানিয়ে না শুনিয়ে অনুমতি না নিয়ে বিয়ে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে কোন সাহসে আব্বু? স্বচ্ছর বাবা এবারে গম্ভীর সুরে উত্তর করল, এই ছাড়া কি সিদ্ধান্ত নেওয়া যেত? তুমি যে বাসায় ফিরে সংসার করবেই তার তো কোনো নিশ্চয়তা ছিল না স্বচ্ছ। এমনকি আজ যে বাসায় ফিরলে কাল যে আবার হুট করে বাসা ছেড়ে চলে যাবে না, এটারও নিশ্চয়তা নেই আমাদের কাছে। তুমি চিরকাল নিজের মন মতোই চলেছ। স্বচ্ছ সরু শ্বাস ফেলে এবার যেখানে সেখানে সবাই হাত ধরিয়ে তাকে নিজের দোষগুলো ধরিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে সে দোষী, অথচ তার বউ কিছু বলছে না। এতটা শান্ত তার বউ। স্বচ্ছ তাকালো লাল শাড়ি পরা মেয়েটার দিকে, যাকে সিয়া একটু আগেই তার বউ বলে জানিয়ে এসেছে। স্বচ্ছ এক ধমকে বলল, এই মেয়ে। ধমকটা দিয়েই মেয়েটার ঘুমটা ফিরল, অথচ মেয়েটা ভয় পেয়ে আছে তার ধমক শুনে। চোখে মুখে তাই স্পষ্ট। স্বচ্ছর কেন জানি বিশ্বাস হলো না এটাই তার বউ। 2 পা পিছিয়ে জিজ্ঞেস করলো, কে আপনি? বিনিময়ে সে কোনোভাবে উত্তর করল, সুহা, মানে সোহাইবা। স্বচ্ছ বিশ্বাস করল না, শক্ত সরে বলল, আমি সুহাসিনীর কথার ধরন চিনি। আপনি যেই হন, তবে সুহাসিনী যে নন তা বোঝার আমার জন্য খুব একটা কঠিন বিষয় নয়। কথাটুকু বলে হনহন করে চলে গেল নিজের রুমে। নিজের অপদার্থ বন্ধুদের রুমে চিত হয়ে মোবাইলে ডুবে থাকতে দেখে দ্রুত পায়ে বেলকনিতে গেল। সোহার নাম্বারটায় কল দিল তৎক্ষণাৎ। ওপাশ থেকে সোহাও কল তুলল। স্বচ্ছ সঙ্গে সঙ্গেই ডাকল, সুহাসিনী। সোহা চোখ বুঝে। এই ডাকটা তার অতি অপ্রিয় হয়েও ভীষণ রকমের প্রিয় রয়ে গেছে। প্রথম প্রথম সোহা নামটাকে টেনে সুহাসিনী ডাকত স্বচ্ছ। 4 বছর পেরিয়ে গেলেও স্বচ্ছর মুখে ডাকটা এখনও আছে। তবে আগের মতো আনন্দ হয় না সোহার। আগে যেমন ফোনের অপর প্রান্ত থেকে ডাকটা শুনলেই তার হৃদয় আন্দোলিত হতো, এখন তেমন হয় না। তবুও নরম গলায় বলল, একটা সময় সুহাসিনী নামটা আমি খুব আগ্রহ নিয়ে শোনার অপেক্ষায় থাকতাম অস্বচ্ছ সাহেব, অথচ আজকাল আর এই নাম শুনলে বিশেষ কোনো অনুভূতি হয় না আমার। স্বচ্ছ নাক লাল করে তখন বলল, সে কারণে নাকে দড়ি দিয়ে ঘোরাতে চাইছো আমায়? সোহার হাসি এলো, বলল, কি বুঝে এই কথা? তোমার বদলে অন্য মেয়ে বসিয়ে আমার সামনে এনগেজমেন্ট করিয়ে কি বোঝাতে চাইলে? নিজে যখন আসবে না অন্যকে দিয়ে নাটক করাচ্ছ কেন? সোহা উত্তর দেয়, নাটকটা আমি অ্যারেঞ্জ করিনি, আপনার আব্বা আম্মা করেছে। আপনি বিষয়টায় ইন্টারেস্ট দেখাবেন কি না তা দেখার জন্য। তুমি আসতে তাহলে মেয়ের মুখটা ভোতা করে দিতাম। সোহা তাচ্ছিল্য করে বলল, আমি আপনার জন্য অতটা মরিয়া নই যে ড্যাং ড্যাং করে আপনার সামনে হাজির হতাম মিস্টার অস্বচ্ছ। স্বচ্ছ এবারে চুপ থাকে। অনেকটা সময় পর শান্ত কণ্ঠে বলে, আমি তোমার গানের গলা চিনি সুহাসিনী। আগে প্রায়ই গান রেকর্ড করে পাঠাতে তুমি। সুহার এই মুহূর্তে টনক নল। এত সব সতর্কতার মাঝেও একটা ভুল ইতোমধ্যে করে বসেছে বুঝতে পেরে সন্দেহের সুরে বলল, তো? স্বচ্ছ কপালে হাত দিয়ে স্লাইড করতে করতে বলল, রাতে গান গেয়েছিলে, নিচ থেকে আসছিল মেলি গলাটা। আমি ভুল না হলে তুমি নিচের ফ্ল্যাটেই থাকো, তাই না? সোহা এড়িয়ে গেল, বদলে বলল, হুট করে আমায় নিয়ে মস্তিষ্ককে এতটা চাপ দিচ্ছেন, কারণ কি?
দেখা করতে চাইছি। আমি বাসায় ফিরেছি মূলত তোমাকে জব্দ করতে সুহাসিনী, তোমার অবাধ্যকতার শাস্তি দিতে। সোহার কণ্ঠ নরম হলো। দীর্ঘ শ্বাস টেনে বলে, একটা ভুল কয়বার করব স্বচ্ছ? একবার তো জব্দ হয়েছিলামই, বাধ্য হয়েছিলাম আপনার প্রেমে। এখন তো আমি আর সে বোকা মেয়েটি নই। আপনি ভোলাতে চাইলেও এবারে ভুলব না আমি। স্বচ্ছ শক্ত সরে জানালো, আমার জেদ অনেক, আমি আমার সব জেদ পূরণ করেই ছাড়ি। সোহা কণ্ঠ দ্বিগুণ শক্ত করে বলল, সাথে খুব ইগো তাই না? এতটা ইগো যে একটা মেয়েকে অপমানে জর্জরিত করেও আপনার শান্তি মিলছে না। স্বচ্ছ জিভ দিয়ে ঠোঁট ভেজায়। সত্যি সে ইগোর কারণেই সোহার পেছনে পড়েছে, এমনকি এখনও ইগোর কারণেই সোহার পেছনে পড়ে আছে। সোহাকে নিয়ে ভাবছে এতটা। ছোট শ্বাস ফেলে বলল, যে সুহাসিনী আমার প্রেমে মরিয়াছিল সে সুহাসিনীর এতটা অ্যাটিটিউড সহ্য হচ্ছে না আমার। আপনার সহ্য হওয়ার মতো চলতেও যে আমি বাধ্য নই। আপনি জানেন আমি আপনাকে হৃদয় সবটুকু দিয়ে ঘৃণা করি অস্বচ্ছ সাহেব। স্বচ্ছ গাল ফুলিয়ে শ্বাস ফেলল। চিড়চিড়ে রাগ জমল মস্তিষ্কে। তার মুখের উপর স্পষ্ট কথা বলাতে তার রাগ ক্রমশ বাড়ছেই মনে হলো। কণ্ঠে শীতল রাগ মিশিয়ে বলল, ঘৃণা করো আর যাই করো, আমি বিনা অন্য কারোর সাথে মিশবে না। এটা আমাকে শান্তি দেয় না। সোহা কৌতূহল নিয়ে শুধালো, কেন? আমি যতদূর জানি আপনার মনে তো আমার জন্য একটু অনুভূতি ছিল না স্বচ্ছ। তাহলে স্বামী নামক সম্পর্কের অধিকারবোধ থেকেই শান্তি পাচ্ছেন না নাকি? স্বচ্ছ দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠল, ইগো থেকে, সেলফ ইগো থেকে। আমার কোন দিকে কম আছে? আমার বউ কেন অন্যের দিকে ঝুঁকার সাহস করবে? নাকি শারীরিক চাহিদা মেটাতে? সোহা নাক মুখ কুচকালো, তেজ নিয়ে বলে উঠল, ছি, সাধে কি আপনাকে অস্বচ্ছ ডাকি? মনটাই তো অস্বচ্ছ আপনার। স্বচ্ছ রাগ নিয়ে বলল, আমি সিরিয়াসলি বলছি সুহাসিনী, বাসায় এসেছি, বউ খুঁজছি। এমনি এমনি নিশ্চয়ই নয়। চোখের সামনে সরাসরি কোনো ছেলের সাথে মিশতে দেখলে খুব খারাপ হবে তোমার সাথে। সোহা হাসে মনে মনে, মুখে বলে, আমি কিন্তু 4 বছরে একটা বার কল মেসেজ করে বলিনি যে কোনো মেয়ের সাথে মিশবেন না, কোনো মেয়ের দিকে ঝুঁকবেন না, তবুও মিশেছেন। তাহলে কি ধরে নিব আপনিও শারীরিক চাহিদার টানেই? কার দিকে ঝুঁকেছি আমি? সোহা ফৌরন কেটে বলে উঠল, কারোর দিকে ঝুঁকেননি এটা বললে বিশ্বাস করা যায়? সঙ্গে তো এনেছেন এক সুন্দরী ললনাকে। স্বচ্ছ গম্ভীর সুরে উত্তর দিল, ললনাকে সঙ্গে করে আনলেই ললনার সাথে সম্পর্ক হয়ে যায় না সুহাসিনী। সোহা যদিও মানল না কথাটা, তবুও অন্য প্রসঙ্গে বলল, এতদিন ফেরেননি, এখন এতদিন পর এসেছেন কেন? কোন উদ্দেশ্যে? স্বচ্ছ বলল, শেষ 2 মাস জ্বালিয়ে মারছিলে তুমি। ছন্ন ছাড়া জীবন কাটানো আমাকে হুট করে মনে করিয়ে দিলে যে আমি বিবাহিত, অথচ বউ সামলাতে পারছি না। তারপর দিন রাত কোনো পরপুরুষের সাথে কাটানো মুহূর্ত শেয়ার করে করে আমার মগজের শিরশিরে রাগ জমিয়ে দিয়েছ। এখন এই রাগ না মেটানো অবধি শান্তি পাচ্ছি না। ইস, ইগোহাট হলো বুঝি? স্বচ্ছ হাসি এবারে বলে, তুমি খুব চালাক সুহাসিনী। খুব ভুল না হলে তুমি জেনে শুনি আমার ইগো হার্ট করেছ, মস্তিষ্কে তোমার চিন্তা ঢুকিয়ে দিয়েছ যাতে আমি তোমার জন্য মরিয়া হয়ে যাই, রাইট? বুঝলেন যখন আবার ছুটছেন কেন তাহলে? স্বচ্ছ এবারও হাসে, ঠোঁট বাঁকিয়ে বলে, কারণ তুমি যে চালটা দিয়েছ আমি তার বিপরীত চালটাই চালবো, আরও সুকৌশলে। স্বচ্ছ কল রেখে মুখে সিগারেট গুজেছে। চোখ বুজে বার কয়েক চেষ্টা করলো সোহার প্রতিচ্ছবি কল্পনা করতে। মেয়েটা কেমন হবে দেখতে? খুব সুন্দরী, মায়াবী, চোখজোড়া কেমন দেখতে? স্বচ্ছ ভাবতে লাগলো আপাদমস্তক সোহাকে নিয়েই। অথচ কোনো প্রতিচ্ছবি সরাসরি তার কল্পনায় ধরা দিল না। স্বচ্ছ হতাশ হয়ে শ্বাস ফেলে। পর মুহূর্তে নিজেই চমকে ওঠে। যে মেয়েকে সে নিজেই অবহেলায় মরে দিয়ে ফেলে গিয়েছিল, সে মেয়ের জন্য 2 মাসে সে এতটা মরিয়া হয়ে উঠছে কেন? শুধু ইগোর কারণে, নাকি অধিকারবোধের কারণে, নাকি সে জেলাস? স্বচ্ছ নিজেকে নিজে প্রশ্ন করতে গিয়ে কানে আসে আবিরের গলা, তুই ভালোবাসিস মেয়েটাকে? এত কেন রাগ জন্মে তোর মেয়েটার প্রতি? স্বচ্ছ শুনল। ঠোঁটের সিগারেটটা অবহেলায় ফেলে দিয়ে পা দিয়ে পিষে ফেলে বলল, বুঝতে পারছি না দোস্ত, হুট করে মেয়েটা কি করে ফেললো বুঝতে পারছি না। মেয়েটা আমায় অবহেলা করে অন্য কারোর সাথে ঘুরছে ফিরছে, ভালোবাসছে, এটা ভাবলে রাগ হচ্ছে আমার, মানতে পারছি না। আবির শুনল। এগিয়ে এসে কিছু বলবে তার আগে সেখানে এলো সিয়া, হাতে 2 কফির মগ, একটা আবিরের হাতে, অন্যটা স্বচ্ছর হাতে দিয়েই সে বলল, ছোটবেলা থেকেই ভাইয়া নিজের জিনিস নিয়ে ওভার পসেসিভ, তাই নিজের বউ অন্যর হয়ে যাচ্ছে, মানতে পারছে না এটা শুধুই ভাইয়ার জেদ। আবির ফ্যাল করে তাকিয়ে শুধালো, জেদ? তাহলে কি ভালোবাসা? স্বচ্ছ এবারে উত্তরে বলে উঠল, যাকে কখনো দেখিনি তাকে কি করে ভালোবাসবো? পাগল নাকি? আমি শুধু মেয়েটাকে জব্দ করতে চাইছিলাম, তাই তো এসেছি। কিন্তু এখন মনে হচ্ছে মেয়েটাই আমাকে বারবার নাকি দড়ি দিয়ে ঘোরাচ্ছে, চালাক মেয়ে। সিয়া হাসে, যেতে যেতে বলে ওঠে, দেখো ঘুরতে ঘুরতে আবার ভালোবেসে ফেলো কিনা।
স্বচ্ছ সঙ্গে সঙ্গে উত্তর করল, অসম্ভব। সিয়া বেলকনি পেরিয়ে চলে গেছিল। ভাইয়ের মুখে অসম্ভব কথাটা শুনে আবার ঘাড় কাত করে বলে গেল, সম্ভব ভাইয়া, সম্ভব। তখন রাত 11টা। স্বচ্ছর ফোনে হুট করে মেসেজ এলো, সাথে হোয়াটসঅ্যাপে দুটো ছবি এলো। স্বচ্ছ সঙ্গে সঙ্গে দেখল সোহার মেসেজ। কোনো এক ছেলে মেয়েলি হাত ধরে অতি যত্নে চুরি পরিয়ে দিচ্ছে এমন দুটো ছবি, যাতে কেবল হাতগুলো দৃশ্যমান, কিন্তু মুখ নয়। স্বচ্ছ এমন ছবি পেতে পেতে অভ্যস্ত। বরাবরের মতো এবারও তার রাগ হলো। চিরবির করলো মস্তিষ্ক। সোহার ছবির সাথে সাথে মেসেজে লিখল, সন্ধ্যায় ওর সাথে দেখা হয়েছিল, চুড়ি কিনে পরিয়ে দিয়েছে দেখুন। এতক্ষণ ওর সাথে রিক্সায় ঘুরে আধা ঘন্টা আগেই বাসায় আসলাম, বুঝলেন? ইস, কত সুন্দর চুড়িগুলো। স্বচ্ছ পুরো মেসেজটা পড়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। একই বিছানায় আবির আর সাদাপও ছিল। তিনজনের এক রুমেই থাকার ব্যবস্থা, আর নীতি সিয়ার সাথে সিয়ার রুমে ঘুমায়। স্বচ্ছকে হুড়মুড় করে বিছানা ছেড়ে চলে যেতে দেখি আবির আর সাদাপ একসঙ্গে বলে উঠল, কি আশ্চর্য, তুই এমন লাফ মেরে কোথায় যাচ্ছিস? টয়লেট পেয়েছে তোর? স্বচ্ছর ইচ্ছে হলো সাদাফ আর আবিরের নাক বরাবর ঘুষি দিতে। দাঁতে দাঁত চিবিয়ে বলে উঠল, নিচের ফ্ল্যাটে যাচ্ছি শালা, যেখানে আমার না দেখা বউটা থাকে। রাত 11টায় দরজায় টোকা পড়াতেই বাসার ভেতরে থাকা 4জন মেয়ে ড্যাব ড্যাব করে চাইল। সোহারা এই ফ্ল্যাটে মোট মিলে 5জন মেয়ে থাকে। একজন ইতিমধ্যেই নাক ডেকে ঘুমোচ্ছে। বাকি 4জন দাঁড়িয়ে ভাবছে কে দরজা ধাক্কাচ্ছে। অবশেষে দরজার ওপারে কে থাকতে পারে বুঝে না উঠে লুকিং গ্লাসে তাকাইতে দেখল স্বচ্ছ। সোহা পাশে দাঁড়ানো ছিল। যে দেখলো সে ফিসফিস সরে বলে উঠল, এটা তো দুলাভাই। জেনে গেছে নাকি তোর ঠিকানা? যে বলল সে মেয়েটা হলো সেই যাকে তখন লাল শাড়ি পরিয়ে স্বচ্ছ সামনে হাজির করা হয়েছিল। নাম নিতু। সোহা স্বচ্ছর আসার খবর পেয়ে ছোট শ্বাস ফেলল। 4জনের কানে কিছু একটা বলে দিয়ে দরজা খুলল। সম্মুখে স্বচ্ছকে দেখিয়ে নিয়ে বলে উঠল তেজি সুরে, আশ্চর্য, অভদ্রের মতো এত রাতে যুবতী মেয়েদের বাসায় এসে দরজা থাকাচ্ছেন কেন ভাই? ভদ্রতা শেখেননি? স্বচ্ছ থতমত খেয়ে গেল। সে মোটেও জানত না এ বাসায় 4জন অবিবাহিত মেয়ে থাকে, ধারণাই করেনি এমন কিছু। তার উপর সে মেয়েটাই কথা বলছে, যে মেয়েটা ইতোমধ্যেই তাদের সামনে চরম বেয়াদবির প্রমাণ দিয়ে দিয়েছে। স্বচ্ছ ভেতরে তাকালো। 4জন মেয়ের দিকে তাকিয়ে থেকে না দমে বলে উঠল, আপনাদের মধ্যে সোহাকে? সোহা স্বচ্ছর সামনে সোজাসুজি দাঁড়ায়, ভ্রু উঁচিয়ে উত্তর করল, এখানে 4জনের নামই সোহাইবা। 4জনই সোহা। আপনি কোন সোহার খোঁজ করছেন? স্বচ্ছ কপাল কুচকায়। 4জনের নামই সোহা হয়? বিশ্বাসযোগ্য? বিরক্ত হয়ে বলল, 4জনের নাম কখনো সোহা হয়? ফাইজলামি করছেন আপনি? সোহা দ্বিগুণ বিরক্তি নিয়ে বলল, ফাইজলামি করব কেন? আপনার সাথে আমার ফাইজলামির সম্পর্ক নাকি? স্বচ্ছ সরু শ্বাস ফেলে। মেয়েটা তখনকার ওড়না নোংরা করার জন্য প্রতিশোধ নিচ্ছে ভেবে ভদ্রতার সঙ্গে বলল, দেখুন আপু, আপনার ওড়না আর বিছানার চাদর নষ্ট করার জন্য সরি বলছি, কিন্তু এখানে সোহাকে তা দয়া করে বলুন, আমার জানাটা প্রয়োজন। সোহা সবার দিকে ফিরে আবারও বলল, এই বাসা যারা যারা থাকে তারা সবাই সোহা। আপনি ওদেরকে ওদের নাম জিজ্ঞেস করুন, ওরাই বলবে। স্বচ্ছ ছোট ছোট চোখ করে তাকায় সবার দিকে। যে মেয়েটাকে তখন লাল শাড়ি পরা অবস্থায় দেখেছিল, অর্থাৎ নিতুকে দেখে বলল, এই আপনি তো সেই মেয়েটা যে মিথ্যে মিথ্যে বউ সাজলেন তখন? নিতু মিনমিনে সুরে বলল, হুম। স্বচ্ছ সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল, আপনার নাম সোহা? হ্যাঁ। স্বচ্ছর বিশ্বাস হলো না, তবুও জিজ্ঞেস করলো, সত্যি সবার নাম সোহা? নিতুর পাশে থাকা আরেকটা মেয়ে উত্তর দিল, হ্যাঁ সবাই সোহা। আরেকজন ভেতরের রুমে ঘুমাচ্ছে, তার নামও সোহা। স্বচ্ছর মনে হলো যে ভেতরের ঘরে ঘুমোচ্ছে সেই বোধহয় সত্যিকারের সোহা। ঘুমানোর নাম করে হয়তো লুকিয়ে আছে। সঙ্গে সঙ্গে বলে উঠল, তাকে দেখতে চাই একবার, ডেকে দিবেন প্লিজ? সোহা বিরক্ত গলায় বলে উঠল, ডাকা যাবে না, সে ঘুমালে 1000জন ডাকলেও ওঠে না। মিথ্যে বলছেন। আমার মনে হচ্ছে আপনারা সবাই মিথ্যে বলছেন। হতেই পারে যে আসল সোহা লুকিয়ে আছে ঘুমানোর নাম করে। সোহার পেট ফেটে হাসি আসে, তবুও মিথ্যে রাগ দেখিয়ে বলে ওঠে, কোনো মিথ্যা না রে ভাই, সে সত্যিই ঘুমাচ্ছে, আপনি এবার জানতো। স্বচ্ছ রেগে গেল, নাক লাল করে সোহাকে বলে উঠল, চুপ করুন বেয়াদব মেয়ে, আপনার সাথে কথা বলছি। আপনি যে মিথ্যে বলছেন তা আমি জানি। হয় ওকে ডেকে এখানে আনবেন, নয়তো আমি নিজেই যাব, দেখব ও সুহাসিনী কিনা। সোহা কোমরে হাত রাখে। স্বচ্ছকে কোনোভাবে বাসায় ঢুকতে দেবে না এমনভাবে ওর সামনে সরাসরি দাঁড়ায়। আঙ্গুল উঁচিয়ে বলে, আপনার উদ্দেশ্যই তো ভালো ঠেকছে না ভাই। বাসায় 5জন যুবতী মেয়ে, হতে পারে আপনি খারাপ কিছু করার উদ্দেশ্যে এসব ফাউ নাটক শুরু করেছেন। চুপ মেয়ে, আমি আমার বউকে খুঁজছি। সোহা কিছু জানে না এমন ভাব করে বলল, কে বউ? স্বচ্ছ রেগে গেছে, চোখ মুখ দেখেই তা বোঝা যাচ্ছে। টান টান সুরে উত্তর দিল, আপনাদের 5জনের মধ্যেই একজন, কিন্তু পরিচয় দিচ্ছেন না। সোহা বলে, এখানে কাউকে দেখে মনে হচ্ছে বিবাহিত? স্বচ্ছ জেদ ধরা বালকের ন্যায় বলে, কিন্তু আমার বউ এই বাসাতেই থাকে, এতটুকু জানি আমি। এখন আমার বউকে আমার সামনে হাজির করবেন ব্যাস। আচ্ছা মুশকিল তো ভাই, কোনো বউটো নিয়ে এই বাসাতে?
আপনার আব্বা আম্মা কোথায়? রাত দুপুরে বাসায় এরকম বিরক্ত করলে তো আমাদের সমস্যা। বলেন, এই বাসায় তো তাহলে আর থাকা যাবে না নিরাপদে আর। সচ্ছর ইচ্ছে হলো মেয়েটাকে একটা থাপ্পড় দিতে। রাগ হচ্ছে তার, ধমকে বলে উঠল, চুপ করুন বেয়াদব মেয়ে। বলেছি না আপনার সাথে কথা বলতে ইচ্ছুক না, এত বেশি বকবক করেন কেন? ভালো ভালো বলুন সুহাসিনী কোনটা, না হলে আমি নিজেই আপনাদের বাসা থেকে বের করে দেব। আকস্মিক অপমানে সোহার নাক মুখ লাল হয়ে গেল। তাকে এভাবে বলতে পারলো সচ্ছ? এভাবে? বাকি তিনজন বান্ধবী তার এহেন অপমান দেখে চাপা হাসছে আর সোহা ফুলছে। দ্রুত মোবাইলে সচ্ছর বাবার নাম্বারটা খোঁজ করে সোহা। ফোন দিয়েই বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনাদের ছেলে কি শুরু করেছে বলেন তো? প্রথমত ছাদে কাপড় শুকোতে দিয়েছিলাম, গিয়ে দেখি আপনার বেয়াদব ছেলে আমার সাদা ওড়না হলুদ দাগ ফেলে দিয়েছে, ধোয়া বিছানা চাদরটাও নোংরা করে দিয়েছি। এখন শুরু করেছে অন্য নাটক, মেয়ে দেখিয়ে বউ খোঁজা শুরু করেছে। কী সব আবুল তাবুল কারখানা বলেন তো? আমরা তো আর এই বাসা থাকতে সেফটি ফিল করবো না আঙ্কেল। আকস্মিক ছেলের নামে এহেন বিচার পেয়ে সচ্ছর বাবা হতবিহল। ছুটতে ছুটতে লুঙ্গি পরা অবস্থায় ছুটে এলেন নিচতলায়। ছেলের হাত শক্তপোক্তভাবে ধরে টানতে টানতে বলেন, কি শুরু করেছো? তোমার জন্য কি এখন শান্তিতে ঘুমাতেও পারবো না স্বচ্ছ? স্বচ্ছ মুখ ভার করে উত্তর দিল, টানছো কেন এভাবে? তাহলে স্বেচ্ছা চলো। স্বচ্ছর বাবা তবুও ছেলের হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছেন। স্বচ্ছ ছোট বাচ্চার মতো বাবার হাত ধরে যেতে যেতে জেদ ধরে বলল, যে মেয়ের সাথে আমার বিয়ে হয়েছে সে কোথায়, তাকে এনে দাও। স্বচ্ছর বাবা ছেলেকে সিঁড়ি দিয়ে উপরে টেনে উঠাতে উঠাতে বললেন, বাসায় চলো, অযথা জেদ করো না স্বচ্ছ। এটা অযথা জেদ? অবশ্যই। স্বচ্ছ ফোঁস করে শ্বাস ফেলে বলে, আমার ইচ্ছে হচ্ছে এখন আম্মুকে তোমার থেকে লুকিয়ে রাখি, তাহলে বোধহয় তুমি আমার অনুভূতিটা বুঝতে। স্বচ্ছর বাবা এবারে ছেলের দিকে তাকালো, গম্ভীর গলায় বলল, যখন 4 বছর আগে চলে গিয়েছিলে তখন অনুভূতি কোথায় ছিল তোমার? স্বচ্ছ বাসায় পা রেখে বলে, তখনকার কথা বাদ আব্বু, এখন আমি আমার বউকে দেখতে চাই। নিজের রুমে যাও, তোমার বউ বলেছে সময় হলে সে নিজেই তোমার সামনে এসে ধরা দেবে। আমরা তো আর তার কথার উপর জোর করতে পারি না, তাই না? এখন যাও, ঘুমাও। স্বচ্ছ বাবার থেকে এহেন কথা শুনে চুপসানো মুখে বলল, ঘুম আসবে? ঘুম আসার পথ রেখেছো তোমরা? এক অসহায় পুরুষের উপর তোমরা এইভাবে নির্যাতন করছো আব্বু? স্বচ্ছর বাবা চাপা হাসলো যাতে ছেলে না দেখে। দরজা লাগিয়ে যেতে যেতে বলল, আমরা কিচ্ছু করছি না, তুমি যা করেছো তারই ফল এটা। স্বচ্ছ রুমে ঢোকা মাত্রই দেখতে পেল 2 জোড়া চোখ, যা কিনা তার অপদার্থ বন্ধুদের। উদ্গ্রীব হয়ে চেয়ে আছে সে। আসা মাত্রই সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ল, দেখা হলো ভাবির সাথে? স্বচ্ছ আফসোসের সঙ্গে বলে উঠল, হলো না। আবির আর সাদাব দুজনেই আগ্রহের সঙ্গে জানতে চাইল, কেন? ভাবি নেই বাসায়? আছে, কিন্তু দেখা দিল না। ওরা আবারও শুধায়, মানে? স্বচ্ছ এবারে পুরো কাহিনী খুলে বলে। আবির তা শুনে হা হতাশ করতে করতে বন্ধুর পিঠে হাত বুলিয়ে বলে ওঠে, দোস্ত সমস্যা নাই, ভাবির হাতের ছবি আছে না তোর কাছে? আমরা হাত দেখে দেখে খুঁজে বের করব ভাবি কোনটা। আর হ্যাঁ, এই বুদ্ধি দেওয়ার জন্য ট্রিট হিসেবে কি দিবি তা চিন্তা করিস না, ভাবি বাদে বাকি 4 জন থেকে একটারে আমায় দিলেই হবে। সাদাব দুষ্টু হেসে বলল, ওই ঝগড়ুটে কিন্তু আমার। স্বচ্ছর রাগে দাঁত কিরমির করে। রুম ছেড়ে বেলকনিতে যেতে যেতে সাদাফের পেটে একটা লাথি বসিয়ে বলে গেল, তোরা শালা আজীবনই একই, ঘুমা তোরা, তোদের দিয়ে কিচ্ছু হবে না। বেলকনিতে এসেই স্বচ্ছ সিগারেটে আগুন ধরালো। ঠোঁটে গুজে কল দিল সোহাকে। রাগ, বিরক্ত, ব্যর্থতা সব অনুভূতির মিশ্রণ কাজ করছে, যার দরুন সোহা কল তোলা মাত্র স্বচ্ছ বলে উঠল, সুহাসিনী ঘোল খাওয়াচ্ছ আমাকে? সোহা কিছু জানে না এমন ভাব করেই বলল, কিসের ঘোল? উত্তরটা পেয়ে স্বচ্ছর রাগ বাড়ল বই কমল না। দাঁতে দাঁত চিবিয়ে বলল, জানো না? সোহা ফোনের অপর প্রান্তে নীরবে হাসে, বুঝতে না দিয়ে বলে, না তো, কিসের ঘোল বলুন তো? স্বচ্ছ এবারে রাগের সহিতই বলল, ফাজলামি করছো? কখনো শুনেছ একই বাসায় 5 জনের নাম একই হতে? নাম একই যদিও হয়, বউ তো আর সবাই নয়। অতটা মরিয়া হলে খুঁজে বের করুন নিজের বউকে। তুমি খুব অ্যাটিটিউড দেখাও সুহাসিনী। সোহা হেসে শুধায়, এটাকে অ্যাটিটিউড বলে না স্বচ্ছ সাহেব। তাহলে দেখা করো। দেখা করতে এতটা মরিয়া কেন? দেখা হলেই কি এমন কাজ করবেন শুনি? স্বচ্ছ রাগে দাঁত কিরমির করতে করতে বলে, প্রথমত তোমার প্রেমিককে মারার জন্য হাত নিষ্পিস করছে, সে কাজটাই সারব প্রথমে। সোহার হাসি পায়, তবুও বলে, আমার সাথে দেখা করে আমার প্রেমিককে মারবেন কিভাবে? সেরকম হলে আমার প্রেমিকের সাথেই দেখা করুন, কাহিনী সলভড। স্বচ্ছ এবার চুপ থাকে। অসম্ভব রাগ লাগছে তার। কেন লাগছে জানা নেই, তবে রাগে হাত পা নিষ্পিস করছে। মুখ ভর্তি সিগারেটের ধোঁয়া বাইরে ছুড়ে দিয়ে অনেকটা ক্ষণ চুপ থাকে সে। সোহা চুপচাপ এই নীরবতাকে উপভোগ করে। অবশেষে অনেকটা ক্ষণ পর বলে, সিগারেটের গন্ধ আসছে, চুপচাপ বসে বসে কি এসবই টানেন নাকি? যাই হোক, ঘুমাবো, আপনার সিগারেটের গন্ধে ঘুমাতে পারবো না। দয়া করে ফেলে দিলে খুশি হবে মিস্টার অস্বচ্ছ। সকালে ঘুম থেকে উঠতে হবে তো আমায়, তাই শুভরাত্রি।
সোহা কল রেখে দেওয়ার পরও স্বচ্ছ সিগারেট ফেলল না, বরং সিগারেটের সংখ্যা এখন তৃতীয়তে এসে পৌঁছেছে। স্বচ্ছ নীরবে যখন নিকোটিনের ধোঁয়ায় মগ্ন, ঠিক তখনই মেয়েলি কণ্ঠে গান ভেসে এলো। চায় না ছেলে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে, তুমি কারো নও। চায় না ছেলে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে, তুমি কারো নও। তুমি তো আমারই, জানো না? হো 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 হো, এ হৃদয় তোমারই। ওহো ওহো, তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু যে, আর পৃথিবী জেনে যাক তুমি শুধু আমার। স্বচ্ছ শুনে একধানে হাতে সিগারেটটা অসম্পূর্ণ রেখেই পিষে ফেলে পায়ের তলায়, বিড়বিড়িয়ে বলে, এই নাকি তার ঘুমানোর নমুনা? বেয়াদব মেয়ে, ইচ্ছে করে ঘোরাচ্ছে আমায়। কি ভেবেছে স্বচ্ছ সামান্য একটা মেয়েকে খুঁজে বের করতে পারবে না? খালি খুঁজে পাই, স্বচ্ছকে জ্বালানোর মজা হারে হারে বোঝাবো।